আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উপায়। উপায়ে এই মুহূর্তে একটি ক্যাম্পেইন চলছে, যেটা নিয়ে আমরা ভিডিওর একটু পরেই বিস্তারিত কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা আমার ওয়ার্কিং ডেস্ক নিয়ে কথা বলবো। তবে এই ভিডিওটা হয়তো অনেক আগে আসা উচিত ছিল, কারণ আপনারা আমার সাথে হয়তো পরিচিত এবং ভিডিওতে যেহেতু স্টুডিওর একটা সাইডে দেখতে পান, সো আমি সারাদিন যেখানে বসে কাজ করি মানে আমার ডেস্ক, সেটার সাথে আপনারা হয়তো পরিচিত না। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব আমি আসলে পার্সোনালি কী ব্যবহার করি আমার কাজের জন্য, সেই সাথে আমার ডেস্কে আসলে কী থাকে। সো আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টের সঙ্গে আজকে যেমন আপনাদের পরিচয় করিয়ে দেব, সেই সাথে আমার যে ওয়ার্ক ফ্লো আছে সেটা সম্পর্কে হয়তো কিছুটা জানতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই এই ডেস্কের ব্যাপারে কথা বলা যাক। এটা কিন্তু আসলে একদম কাস্টম মেড একটি ডেস্ক, মানে আমি অনলাইন থেকে একদম রেডিমেড কোনো ডেস্ক আসলে কিনিনি। এটা আমি যখন দেখলাম যে অনলাইনে এই ধরনের যে ডেস্কগুলি পাওয়া যায় সেটার প্রাইস অনেক বেশি থাকে, 12,000 13,000 টাকা। সো আমি চিন্তা করলাম যে আমি যদি আসলে কোনো জায়গা থেকে এটা নিজে বানিয়ে নিই সেক্ষেত্রে আসলে কী দাঁড়ায়। তো আমি শাহজাহানপুরে গিয়ে দেখলাম যে এই ধরনের ডেস্ক তারা যদি বানিয়ে দেয় সেক্ষেত্রে তারা 7 থেকে 8,000 টাকা নেবে। সো আমি তাদের সাথে দামাদামি করলাম এবং এক পর্যায়ে তারা এই ডেস্কটা বানাতে রাজি হলো এবং সেটার প্রাইস তারা রাখলো 7,000 টাকা এবং এটা আমার বাসায় আসা পর্যন্ত এটার পেছনে আমার টোটাল খরচ হচ্ছে 7,500 টাকা। সো অনলাইন থেকে আমি না কিনে আমি কিন্তু মাত্র 7,000 টাকা এই ডেস্কটা নিজের মতো করে বানিয়ে নিয়েছি এবং সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু নিজের মতো ম্যাটেরিয়াল চয়েস করে দিয়েছি যে কোন ধরনের বোর্ড আমি ব্যবহার করব। আমি তাদের কাছে কিনে দিয়েছি, তারা এটা বানিয়ে দিয়েছে এবং এখানে আমি 2টি বোর্ড পাশাপাশি লাগিয়েছি। সো এর পুরুত্ব কিন্তু এখন অনেক বেশি। সো আমি এখানে যত ওয়েটই দেই না কেন এটা কিন্তু কোনো ঝামেলা করার কথা না এবং এখন পর্যন্ত ঝামেলা করেনি। এবং আমি আগেই বলেছি এর সাইজ হচ্ছে 6 ফিট বাই 2 ফিট। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ বড়সড় স্পিকার, মনিটর, আমার ম্যাক স্টুডিও রাখার পরও বেশ ভালো রকম জায়গা কিন্তু এখনও আছে। তো নেক্সট যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গেমিং চেয়ার এবং সত্যি বলতে এই গেমিং চেয়ারটি একদম লাইফ সেভিংয়ের কাজ করেছে। একটা সময় আমার বেশ ভালো রকমের ব্যাক পেইন ছিল, কারণ আমি যেহেতু সারা দিন ডেস্কে বসে কাজ করি, 7-8 ঘন্টা আমি হয়তো কম্পিউটারে বসে কাজ করছি। সো আমার কোমরে খুব স্বাভাবিকভাবে আসলে প্রচণ্ড প্রেশার পড়তো এবং একটানা বসে কাজ করার সময় দেখা যায় যে আমরা খুব ভালো মতো কিন্তু বসি না, পা এদিকে দিয়ে ওদিকে দিয়ে টেবিলের উপর দিয়ে বসি। সো দেখা যায় যে আমাদের যেখানে যে রেস্ট থাকার কথা সেটা কিন্তু থাকছে না। বাট এই গেমিং চেয়ারটা কেনার পর আল্লাহর অশেষ রহমতে আমার ব্যাক পেইন একদমই সলভ হয়ে গেছে। এখন আমার কোনো ধরনের ব্যাক পেন আমি ফিল করি না, যদিও আমি কিছুটা নিয়ম মেনে চলার চেষ্টা করি। তো এটি হচ্ছে গিগাবাইটের একটি চেয়ার, অরাস সিরিজের, এবং এটা আমি কিনেছিলাম বিডি শপ থেকে প্রায় বছর 2 আগে 22,000 টাকা দিয়ে। এবং 22,000 টাকা দিয়ে কেনার পরও আমার মনের মধ্যে কিন্তু কোনো খুঁতখুঁত নেই। যদিও এই চেয়ারের যে ম্যাটেরিয়াল, বিশেষ করে সামনের দিকের যে দুটো পিলো থাকছে সেখানে কিন্তু ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি। সো দেখতেই পাচ্ছেন একটা পিলোর উপর যে রেক্সিন থাকে সেটা কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্যবহার করতে করতে এতে যে ইলাস্টিক ফিতাগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে লুজ হয়ে যাচ্ছে। বাট তারপর আমি বলবো আপনি যদি লং টাইম ডেস্কে বসে কাজ করেন অবশ্যই এই ধরনের আর্গোনমিক্স কিংবা গেমিং চেয়ার ব্যবহার করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে আপনি হয়তো অনেক টাকা খরচ করে পিসি বানালেন, মনিটর কিনলেন, অন্যান্য ইকুইপমেন্টস কিনলেন, বাট নিজের জন্য হয়তো খুব কম দামের কোনো চেয়ার কিনলেন যেখানে আসলে যে হেলথ মেজারগুলো থাকার কথা সেগুলো নেই। সো ইন দি এন্ড ক্ষতিটা হবে আসলে আপনার, যেটা আসলে কখনোই কাম্য না। সো আমি সাজেস্ট করবো যারা লং টাইম ডেস্কে বসে কাজ করেন অবশ্যই গেমিং চেয়ার, আর্গোনমিক্স চেয়ার যেখানে আসলে ব্যাকের জন্য বেশ ভালো রকমের রেস্ট থাকছে সেই চেয়ারগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি সেটা দামিও হয় আমার মনে হয় যে আপনি অন্য জায়গায় ইনভেস্ট না করে এখানে ইনভেস্ট করেন, সেটা আপনার যে হেলথ মেজার সেটাকে এনশিওর করবে। সো যারা ডেস্কে বসে রেগুলার 5-6 ঘন্টা কাজ করেন, এটা যে তাদের জন্য কত উপকারী একটি চেয়ার সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। বাট যেটা সম্ভব সেটা হচ্ছে আপনি কিন্তু এখন ঘরে বসেই উপায় অ্যাপ রেফার করে 2500 টাকা জিতে নিতে পারেন। কিভাবে জিতবেন, কিভাবে কি করবেন সেটা একটু বুঝিয়ে বলছি। আপনারা জানেন উপায় হচ্ছে একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং উপায় অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে সব লেনদেন করা যায়। এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে প্রথমেই উপায় অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। রেজিস্ট্রেশন প্রসেস একদম ইজি, যে কেউ চাইলে এখান থেকে সহজে রেজিস্ট্রেশন করতে পারবে। উপায় অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি 55 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন, যেটা খুবই ভালো ব্যাপার। বাট এবার আসুন উপায় অ্যাপ রেফার করার সিস্টেমটা দেখে নেওয়া যাক।
প্রথমেই উপায় অ্যাপে প্রবেশ করুন, তারপর ডান দিকের কর্নারে আরও অপশনে ট্যাপ করুন। এখানে আপনি আপনার রেফারেল কোডটি দেখতে পাবেন, পাশের শেয়ার বাটনে ট্যাপ করুন। এবার আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা যে কোনো মানুষের সাথে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইমো অথবা সরাসরি মেসেজের মাধ্যমে উপায় অ্যাপের লিঙ্কটি শেয়ার করুন এবং প্রতিটি অ্যাকাউন্ট খোলার সময় রেফার কোডের ঘরে আপনার নির্দিষ্ট কোডটি ব্যবহার করতে বলুন। এবার দেখে নেওয়া যাক 2500 টাকা কীভাবে পাবেন। আপনার শেয়ার করা রেফারেল কোডটি দিয়ে কেউ যদি অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি পাবেন 10 টাকা। এভাবে আপনার বন্ধু, আত্মীয়, ফ্যামিলি মেম্বার সহ যে কোনো মানুষকে রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট করালে প্রত্যেকবার 10 টাকা করে পাবেন। এভাবে 100 মানুষকে অ্যাকাউন্ট করালে আপনি পাবেন 100 × 10 1000 টাকা। তখন উপায়ের পক্ষ থেকে পাবেন আরও 1500 টাকা বোনাস এবং এভাবে আপনি পাচ্ছেন মোট 1000 + 1500 মানে 2500 টাকা। উপায় অ্যাপের ডাউনলোড লিঙ্ক এবং অন্যান্য বিস্তারিত থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। তো কম্পিউটার হিসেবে আমি যেটা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাক স্টুডিও। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আগে হ্যাকিনটোশ ব্যবহার করতাম, বাট এটা রিলিজ হওয়ার পর বাংলাদেশে যখন আসলো আমি কিন্তু খুব দ্রুতই সেটা কিনে ফেলেছি এবং এত টাকা দিয়ে কেনার পর আমার মধ্যে কিন্তু কোনো ধরনের রেগ্রেট নেই। আমার মনে হয় আমি আমার জন্য একটি পারফেক্ট ডিভাইস কিনেছি। আমি যে ধরনের কাজ করে থাকি বেসিক্যালি ভিডিও এডিটিং, সেটার জন্য এটি পারফেক্ট একটি ডিভাইস। এতে অ্যাপল M1 Max চিপ থাকছে, যাতে 10 কোর CPU, 24 কোর GPU থাকছে। এতে 32 GB র্যাম থাকছে, বাট আমি যে ভ্যারিয়েন্টটি কিনেছি সেটাতে মাত্র 512 GB স্টোরেজ থাকছে। সো আমাকে যেটা করতে হয়, কারণ জানেন যে আমরা যে ধরনের প্রজেক্ট তৈরি করি 512 GB আসলে খুব দ্রুতই শেষ হয়ে যায়। সো আমি এখানে একটি পোর্টেবল SSD ব্যবহার করছি স্যান্ডিস্কের, যেটা রিড রাইট স্পিড কিন্তু অসাধারণ এবং আমার ক্ষেত্রে আমি কিন্তু সবগুলো প্রজেক্ট বেসিক্যালি এই স্যান্ডিস্কেই রাখি এবং সেখান থেকে ওপেন করি এবং এসব ক্ষেত্রে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। সো আমার পোর্টেবল SSD সেটাও 500 GB এবং দুটি মিলে 1 টেরাবাইটের কাছাকাছি দাঁড়ায়, যাতে আমার মোটামুটি ওয়ার্কফ্লোটা বেশ সহজ হয়। সো এর বাইরেও আমি আসলে আর্কাইভ করার জন্য আমি যেসব প্রিভিয়াসলি শ্যুট করে থাকি সেগুলো বেসিক্যালি আমি আর্কাইভ করে রাখি। সেটার জন্য এই মুহূর্তে আমি 2 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক ব্যবহার করছি এবং সেটা ডক করার জন্য ওরিকো ডুয়েল বেড একটি ডক স্টেশন থাকছে, সেটা ব্যবহার করছি এবং এটি কিন্তু কম্প্যাটেবল হচ্ছে 2.5 ইঞ্চ এবং 3.5 ইঞ্চের যেসব হার্ড ডিস্ক আছে সেগুলো এখানে ডক করতে পারবেন এবং এখানে আপনি চাইলে SSDও ব্যবহার করতে পারবেন। এবং এখানে আরেকটি সুবিধা থাকছে, সেটা হচ্ছে আপনি যদি চান একটা হার্ড ডিস্ক থেকে অন্য হার্ড ডিস্কে কিন্তু আপনি স্ট্যান্ড অ্যালোনলি ক্লোনও করতে পারবেন। আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ড্রাইভার প্রয়োজন নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এবং এটি ব্যবহার করতে পারবেন উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে। মনিটর যেটা আমি আগে ব্যবহার করতাম সেটা ছিল Xiaomi 34 ইঞ্চ হোয়াইট মনিটর। গেমারদের জন্য সেটা ভালো ছিল, তবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন মানে ভিডিও এডিটিং বা কালারের কাজ করেন তাদের জন্য সেটা খুব একটা ভালো ছিল না। এরপর যখন শুনলাম যে এই মনিটরটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আমি মোশন ভিউ থেকে এটি তখন পারচেস করি। আর তখন এটার প্রাইস ছিল খুব সম্ভবত 35 থেকে 40 হাজার টাকার মধ্যে এবং এর দাম অনুযায়ী এর যে কালার সেটা আমার কাছে এখন ঠিকঠাকই মনে হয়, যদিও হালকা একটু ক্যালিব্রেট করে নিলে ভালো হবে। এতে 95% DCI P3 এবং 100% sRGB কাভারেজ থাকছে। যারা গেমার তাদের জন্য এটি ভালো অপশন, কারণ এতে 2K ডিসপ্লে থাকছে, 165 Hz রিফ্রেশ রেট, ফ্রি সিঙ্ক থাকছে এবং এর ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। এতে HDRও থাকছে, তবে এর ম্যাক্স ব্রাইটনেস যেহেতু মাত্র 400 নিটস, সো এই ব্রাইটনেসে HDR ভিডিও আসলে খুব একটা কাজের মনে হয়নি। আর ইন্টারফেস হিসেবে এতে একটি DP 1.4 আর একটি HDMI 2.0 পোর্ট থাকছে। আমি এখানে USB-C to DP পোর্টের একটি কেবল ব্যবহার করছি এবং HDMI আউটের চেয়ে ভালো পারফরমেন্স পাচ্ছি। মাউস হিসেবে গত 8-10 বছর ধরে আমি ম্যাজিক মাউস ব্যবহার করতাম, বাট আমি যখন MX Master 3 হাতে পেলাম সেটার পর সত্যি বলতে লিটারেলি এই ম্যাজিক মাউসটাকে আমার জাস্ট খেলনা মনে হচ্ছে, কারণ এটি ফুলি কাস্টমাইজেবল এবং ফাংশনাল একটি মাউস, যাতে আপনি অনেক ধরনের বাটন দেখতে পারবেন এবং এটি এক এক অ্যাপ্লিকেশনে এক একভাবে ম্যাপিং করতে পারবেন। সো আমি যখন ফাইনাল কাটে আছি আমার সেখানে একটি সেটিংস আছে, আমি যখন সাফারিতে আসছি সেখানে একটি সেটিংস থাকছে, মানে এক একটা অ্যাপ্লিকেশনে যাবেন আপনি এখানে আলাদা আলাদা প্রোফাইল ব্যবহার করতে পারবেন এবং এখানে রেগুলার স্ক্রলিং ছাড়াও আপনি কিন্তু ভার্টিক্যাল স্ক্রলিংটাও পাচ্ছেন। সো আমরা যখন বড় বড় টাইমলাইন নিয়ে কাজ করি সেক্ষেত্রে এই ভার্টিক্যাল যে স্ক্রলিংটা থাকছে সেটা কিন্তু খুবই কাজের। আরেকটি বিষয় হচ্ছে এই মাউসটা একটু বড়, যারা ছোট সাইজের মাউস ব্যবহার করে থাকেন তাদের জন্য এটা হয়তো পারফেক্ট না। আরেকটা কথা হচ্ছে আপনি যদি একদম রেগুলার টাইপের ইউজার হন, কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা রিকমেন্ড করব না। এই মাউসটার দাম প্রায় 11,500 টাকার মতো ছিল, বাট আমি রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে বিডি শপে এই মাউসটা কিন্তু মাত্র 8,500 টাকায় পাওয়া যাচ্ছে। সো যারা এই মাউসটি কিনতে চান বাট প্রাইসের জন্য আসলে কিনতে পারছিলেন না আমার মতো, তারা কিন্তু বিডি শপ থেকে মাত্র 8,500 টাকায় এই মাউসটি এখন কিনতে পারেন। কিবোর্ডে আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা ছিল অ্যাপলের ম্যাজিক কিবোর্ড, আর সেটা নিয়ে আমার বড় ধরনের কোনো কমপ্লেন নেই, বাট মেকানিক্যাল কিবোর্ডের ব্যাপারে আমার একটি আগ্রহ ছিল।
সো আমি সেই সময় চেষ্টা করলাম যে একটি মেকানিক্যাল কিবোর্ড আমি আসলে নেই, বাট মেকানিক্যাল কিবোর্ডের যে বড় বড় কিজ থাকতো সেগুলো দেখে আমার রীতিমতো ভয় লাগতো যে এত উঁচু কেন। বাট তখন আমি কিন্তু কিক্রনের K3 আলট্রা স্লিম ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ডটি দেখতে পেলাম, এবং এটা একদম আলট্রা স্লিম প্রোফাইলের একটি মেকানিক্যাল কিবোর্ড, যেটার সাথে আমি আসলে মিল পাচ্ছিলাম যে আমি যে ধরনের ম্যাজিক কিবোর্ডটা ব্যবহার করতাম সেটার কাছাকাছি ছিল। এটা টাইপিং এক্সপিরিয়েন্স বলেন বা অন্যান্য ধরনের কানেক্টিভিটিও বলেন, আমার কাছে অসাধারণ মনে হয়েছে। বাট একটা ইস্যু নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে আমি কিন্তু আসলে এখানে কোনো ওয়্যার ব্যবহার করি না, ওয়্যারলেসলি কিবোর্ডটি ব্যবহার করি। তো আমি ওয়্যারলেসলি যখন কিবোর্ডটি ব্যবহার করি সেটার যে ব্যাকলিট থাকছে সেটা কিন্তু অনেকটাই ডিম লাগে। সো মাঝে মাঝে কাজ করতে একটু অসুবিধা হয়, বাট আপনি যদি ওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাকলিটের কোনো সমস্যা থাকছে না। তো আরেকটি ছোট্ট জিনিস সবসময় আমার টেবিলে থাকে, সেটা হচ্ছে এই ইউনিভার্সাল কেবল। এটার এক মাথায় থাকছে USB Type-C। যদি সেটা খুলে ফেলেন, এখানে আপনি লাইটনিং জ্যাকটা দেখতে পাবেন, আইফোনের জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে। অন্য পাশে রেগুলার যে USB থাকছে সেটা পাবেন, এবং সেটা যদি ওপেন করে ফেলেন এই পাশেও কিন্তু আপনি USB Type-C পোর্ট পাচ্ছেন। সো ছোটো এই কেবলটিতে কিন্তু অনেক ধরনের ফাংশন থাকছে, এবং আমি যখন অন দ্য গোতে থাকি তখন ওই কেবলটি কিন্তু আমি আসলে ক্যারি করি, যখন তখন যে কোনো ডিভাইসের সাথে আমি এটি কানেক্ট করতে পারি। অ্যাজ ইউ ক্যান সি USB Type-A থাকছে, USB Type-C থাকছে, এইদিকে থাকছে USB Type-C, লাইটনিং, এবং এখানে মাইক্রো USB জ্যাকও থাকছে। আমার ডেস্কে আরেকটা জিনিস সবসময় থাকে, সেটা হচ্ছে আইপ্যাড। বেসিক্যালি এটা আমি বাসায় ব্যবহার করে থাকি। আমি আগে কিন্তু আইপ্যাড ব্যবহার করতাম না, বাট যখন থেকে আমি এটি ব্যবহার করছি আমার নোট টেকিং, প্রোডাক্টিভিটি, অন্যান্য ক্ষেত্রে এর অনেক ভালো ব্যাপারগুলো আমি আসলে দেখতে পাচ্ছি, যেটা আমি আগে আসলে খুব একটা ফিল করতাম না। এটি আমার ডেস্কটপের কম্পানিয়ন হিসেবে কাজ করে, সেকেন্ড ডিসপ্লে হিসেবে কাজ করে, এবং সবচেয়ে বড় বিষয়, আমি যখন আসলে শ্যুট করে থাকি তখন কিন্তু এই প্যাডটা আমার সামনেই থাকে। সো আমি এটাতে মনিটর করতে পারি, স্ক্রিপ্ট দেখতে পারি। সো এই আইপ্যাডটাকে কিন্তু আমি 100% ইউটিলাইজ করছি। সো আমি বলবো যারা প্রোডাক্টিভ কাজ করে থাকেন তাদের জন্য আইপ্যাড 100% রিকমেন্ডেড একটি ডিভাইস। আর আইপ্যাডে কী কী করা যায়, কী কী করা যায় না সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আমার ডেস্কের বাম দিকে আরও দুটো জিনিস থাকছে, সেটা হচ্ছে অ্যাপলের হোমপড, যেটা কিনা আমি 100% লস খেয়েছিলাম, কারণ এটা এখন না শুধুমাত্র টাইমার দেওয়া ছাড়া আমার কোনো কাজেই লাগছে না। বাট এটার পাশে যেটা থাকছে ম্যাক্সেফ চার্জার, সেটা কিন্তু 100% কাজে লাগছে। এটি একটি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এটাতে আপনি iPhone 12 থেকে শুরু করে 13, 14 আপকামিং সবগুলো ফোনই চার্জ করতে পারবেন, এবং এই ফোনগুলো চার্জ করার সময় এটি ম্যাগনেটিকলি অ্যাটাচ হবে। বাট এর আগের যে মডেলগুলো থাকছে, মানে অন্যান্য যেসব ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ডিভাইস, সেগুলোতে কিন্তু এই ম্যাগনেটটি কাজ করবে না। এবং আইফোনের ক্ষেত্রেতে ম্যাক্সিমাম 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেসলি চার্জ করা যায়। এখানে আমি আরও দুটি ডিভাইস বেশ রেয়ারলি ইউজ করে থাকি। একটা হচ্ছে ফোকাসরাইটের সাউন্ড কার্ড স্কারলেট 2i2, যেটা এখন আমার কাজে লাগছে না। আমি মাঝখানে XLR ইনপুট দিয়ে এখানে মাইক্রোফোন ব্যবহার করতাম, কম্পিউটারে রেকর্ড করতাম, তখন এটা বেশ ভালো কাজে দিয়েছিল, বাট এখন এটি আসলে বাক্সে বন্দি থাকে। আরেকটি হচ্ছে মেজে 99 ক্লাসিক উডেন হেডফোনটি। অসাধারণের বিল্ড কোয়ালিটি, আইসোলেশন চমৎকার। এরকম কাস্টমাইজ বিল্ডের হেডফোন আসলে খুব একটা দেখা যায় না, এটি অনেক দামি একটি হেডফোন। এর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, একদম আহামরি কিছু না, বাট এর যে বিল্ড কোয়ালিটি, আপনার যে আইসোলেশনটি এখানে পাবেন অসাধারণ, এবং এর যে ফোম, পিউ লেদারের যে ফোম থাকছে সেটাও কিন্তু কানকে অসাধারণ আরাম দিয়ে থাকে। বাট এই হেডফোনটাও আমার খুব একটা ব্যবহার করা হয় না, এগুলো সাধারণত ড্রয়ারেই থাকে। মাঝে মাঝে আমি যখন অডিও মিক্সের কাজ করে থাকি তখন এটা বের করে সাধারণত ব্যবহার করি। এটি ওয়ার্ড হেডফোন, ওয়্যারলেস না, যে কারণে এটি আসলে আমার খুব একটা পছন্দের জিনিস না, জাস্ট এটা আমার ড্রয়ারেই থাকে। স্পিকারের কথা যদি বলি, আমি বেশ বড় সাইজের একটি স্পিকার ব্যবহার করছি, বুকশেল স্পিকার। এটি এডিফায়ার S2000 Mark III পাওয়ার্ড স্পিকার। তবে আমার কাছে এই স্পিকারটি এখন খুব একটা ভালো লাগছে না এর সাইজের জন্য, এটি বিশাল সাইজের স্পিকার। আমার মনে হয় যদি একটু টাইনি, একটু ম্যাটেরিয়াল লুকের যদি কোনো স্পিকার আমি পেতাম সেটা ব্যবহার করলে আমার জন্য ভালো হতো, কারণ এর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা আসলে আমি যে ধরনের কাজ করে থাকি সেটার জন্য ওভারকিল, মোর দ্যান ওভারকিল। সো আমি যদি গুড লুকিং ছোটো সাইজের কোনো স্পিকার পাই সেটা দিয়ে আমার কাজ চলে যাবে, বাট এটার সাউন্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। এতে আয়ার রিমোট থাকছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এতে কিন্তু ব্লুটুথ 5.0 থাকছে, যাতে আপনি কোয়ালকমের aptX সাপোর্টটাও পাচ্ছেন, এবং এতে কিন্তু হাইরেস সাপোর্টও থাকছে। এর নিচের দিকে একটি ওলেড স্ক্রিন থাকছে, যেখানে আপনি ভলিউম কিংবা অন্যান্য যেসব প্যারামিটার্স থাকছে সেগুলোও দেখতে পারবেন। বাট ওভারঅল এটি আমার জন্য ওভারকিল, বাট এটি অসাধারণ একটি স্পিকার, সেটা বলতেই হয়। তো আমাদের ডেস্কের আশেপাশে আরেকটা জিনিস থাকে, যেটি হচ্ছে এয়ার পিউরিফায়ার। মানে এটি ঘরের যে দূষিত বাতাস, পলিউটেড বাতাস থাকে সেটাকে পিউরিফাই করে। আপনারা জানেন যে ঢাকা শহরের যে অবস্থা, ধুলা বালি,
এবং সেই ধুলাবালি কিন্তু আমাদের ঘরের মধ্যেও আসে। সো আমরা যখন ঘরের মধ্যে বসে আছি তখনও কিন্তু আসলে পলিউটেড যে বাতাসটা আছে সেটাই ইনহেল করছি। সো আমি সাজেস্ট করবো যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বা যারা একটু ফ্রেশ এয়ার ঘরের মধ্যে চান এটা ব্যবহার করতে পারেন। এটা আমরা কিনেছিলাম মোশন ভিউ থেকে, প্রাইস 20,000 টাকার ওপরে। বাট এটার প্রাইস 20,000 টাকার ওপরে হলেও আমার মনে হয় যারা ঘরের মধ্যে বেশি সময় ব্যয় করেন তারা কিন্তু এই ধরনের একটি গ্যাজেট ব্যবহার করতে পারেন। সো ঘরের মধ্যে যেসব দূষিত বাতাস থাকছে সেটা কিন্তু এটি টেনে নেবে এবং এটার উপরের যে ভেন্ট থাকছে সেটা দিয়ে একদম ফ্রেশ এয়ার এটি সাপ্লাই করবে। তো আজকের এই ভিডিওটি মোটেই কোনো রিভিউ টাইপের কিছু ছিল না। আমি যে ডিভাইসগুলো ব্যবহার করছি পার্সোনালি অনেক দিন ধরে সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে ডিভাইস এবং গ্যাজেট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বললাম আমি চেষ্টা করব সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।